আমি বর্ষা। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটা বলতে গিয়ে এখনও গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি কখনো ভাবতেও পারিনি যে একটা মজা আমাদের জীবনের কাল হয়ে উঠবে। শহরের কোলাহল থেকে দূরে একটা পুরনো আমলের বাড়িতে আমরা 5 বন্ধু, আমি, অনেক, সায়ন, তিথিলি আর রোহিত একত্রিত হয়েছিলাম। ঘড়িতে তখন রাত 12টা বেজে 15 মিনিট। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে মেঘের গর্জনে জানলার কাঁচগুলো কেঁপে উঠছে। আমাদের মাথায় তখন ভুতুরে রোমাঞ্চের ভূত সবার হয়েছে। ঠিক হলো, আজ আমরা প্ল্যানচেট করব। আমরা ড্রয়িং রুমের মাঝখানে একটা গোল টেবিল ঘিরে বসলাম। মাঝখানে একটা বড় সাদা কাগজ, তাতে বৃত্তাকারে বর্ণমালা আর সংখ্যা লেখা। ঠিক মাঝখানে একটা উল্টো করা কাঁচের গ্লাস। চারপাশে 4টে কালো মোমবাতি জ্বলছে, যার কম্পমান আলোয় আমাদের ছায়াগুলো দেওয়ালে দানবীয় দেখাচ্ছিল। অনেক গম্ভীর গলায় বলল, সবাই সবার হাত ধরো, মাঝখানের গ্লাসে তর্জনী ছোঁয়াও। মনে রাখবে, মাঝপথে কেউ হাত সরাবে না, তাহলে কিন্তু বিপদ। আমরা সবাই আলতো করে গ্লাসের উপর আঙুল রাখলাম। অনেক চোখ বুজে ডাকতে শুরু করল, যদি আশেপাশে কোনো অতৃপ্ত আত্মা থেকে থাকেন, তবে দয়া করে আমাদের সামনে আপনার উপস্থিতি জানান দিন। এই গ্লাসটি নাড়িয়ে সংকেত দিন। প্রথম 5 মিনিট নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর আমাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি। হঠাৎ রুমের তাপমাত্রা যেন অনেকটা কমে গেল। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে ধোঁয়া বেরোচ্ছে। আচমকা তিথিলি ফিসফিস করে বলল, গ্লাসটা নড়ছে। সত্যিই তাই, গ্লাসটা নিজে থেকেই খুব ধীরে ধীরে নড়তে শুরু করল। সায়ন ভয় পেয়ে হাত সরিয়ে নিতে যাচ্ছিল, কিন্তু অনেক ওর হাত শক্ত করে চেপে ধরল। গ্লাসটা দ্রুত বৃত্তাকারে ঘুরতে শুরু করল। অনেক প্রশ্ন করল, আপনি কি এখানে আছেন? গ্লাসটা দ্রুত সরে গিয়ে ইয়েস লেখাটার ওপর গিয়ে থামল। আপনি কি আমাদের কোনো ক্ষতি করতে চান? গ্লাসটা অদ্ভুতভাবে কাঁপতে কাঁপতে নোয়ের দিকে গেল, কিন্তু মাঝপথে থেমে গিয়ে আবার ইয়েসে চলে এলো। আমাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। রোহিত সাহস দেখিয়ে জিজ্ঞেস করল, আপনার নাম কি? গ্লাসটা বর্ণমালার ওপর দিয়ে দ্রুত ছুটতে লাগল। SUMITRA, সুমিত্রা। আমরা কেউ এই নাম আগে শুনিনি। কিন্তু তখনই জানলার বাইরে একটা প্রকাণ্ড বাজ পড়ল। সেই আলোয় দেখলাম জানলার কাঁচে একটা সাদা ফ্যাকাশে হাতের ছাপ ফুটে উঠছে। বাইরের দিক থেকে কেউ যেন জানলাটা খোলার চেষ্টা করছে। হঠাৎ ঘরের 4টে মোমবাতি একসাথে নিভে গেল। আমরা অন্ধকারে একে অপরের হাত ছেড়ে দিলাম। তিথিলি আর্তনাদ করে উঠল, কে যেন আমার চুলে টান দিচ্ছে। আমি মোবাইল ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম, কিন্তু যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। সায়ন যেখানে বসেছিল সেখানে সে নেই। ওর বসর জায়গাটা খালি, অথচ ঘরের দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ। অনেক চিৎকার করে উঠল, সায়ন, সায়ন, কোথায় গেলি? তখনই ঘরের ওপরের সিলিং থেকে একটা অদ্ভুত খসখসে শব্দ আসতে শুরু করল। টর্চের আলো ওপরে ফেলতেই দেখলাম সায়ন সিলিংয়ের সাথে সেটে আছে। ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ও মানুষের গলায় কথা বলছে না, ওর মুখ দিয়ে বেরোচ্ছে এক বৃদ্ধার ভাঙা কণ্ঠস্বর। সিলিং থেকে সায়ন ফিসফিস করে বলল, তোরা আমাকে ডেকেছিস, কিন্তু ফিরে যাবার পথ তো রাখিসনি। তোদের মধ্যে একজন আজ আমার সাথে যাবে। আমরা বুঝতে পারলাম প্ল্যানচেট শেষ না করেই আমরা হাত সরিয়ে নিয়েছিলাম, যা সবথেকে বড় ভুল হয়েছিল। ঘরের আসবাবপত্রগুলো নিজে থেকেই উড়তে শুরু করলো। একটা ভারী আলমারি সজোরে মেঝের ওপর আছড়ে পড়ল। তিথিলি কান্নায় ভেঙে পড়ল। আমি বললাম, অনেক, কিছু একটা কর, না হলে আমরা কেউ বাঁচব না। অনেক বুঝতে পারল এই আত্মাকে শান্ত না করলে সায়নের শরীরটা ও দখল করে নেবে। ও আবার টেবিলের কাছে গিয়ে বসল এবং চিৎকার করে বলল, সুমিত্রা দেবী, আমাদের ক্ষমা করুন। আমরা অবুঝের মতো আপনার শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছি, আপনি ফিরে যান। কিন্তু গ্লাসটা তখন কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। সায়ন ওপর থেকে সজোরে মেঝের ওপর আছড়ে পড়ল। ওর নিঃশ্বাস পড়ছে না। আমরা সবাই ওর দিকে ছুটে গেলাম। তখনই ঘরের কোণে একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। একজন শীর্ণকায় বৃদ্ধা, যার চোখ পুরো লাল, তার চোখ থেকে রক্ত ঝরছে দুটো। সে আমার দিকে তাকিয়ে একটা বিদ্রূপের হাসি ভাসল। সেই বিদ্রূপের হাসিটা ছিল সাধারণ কোনো মানুষের হাসির মতো নয়, যেন শুকনো হাড়ের ওপর ধারালো ছুরি ঘষলে যে শব্দ হয় ঠিক তেমন। আমার রক্ত হিম হয়ে গেল যখন দেখলাম বৃদ্ধার সেই কুচকানো চামড়া ভেদ করে মাংসপেশিগুলো নড়ছে।
হঠাৎ ঘরের সবকটা জানলা দড়াম করে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরের বাতাস এক মুহূর্তের মধ্যে ভারী হয়ে উঠল। পচা মাংস আর পুরনো ভিজে মাটির একটা কটু গন্ধ নাকে এসে ধাক্কা দিল। সায়ন মেঝেতে পড়ে গোঙাচ্ছে, কিন্তু আমরা কেউ ওর দিকে এগোতে পারছি না। অদৃশ্য কোনো এক শক্তি আমাদের পা মেঝের সাথে আঠার মতো আটকে দিয়েছে। অনেক চিৎকার করে উঠল, বর্ষা, ওর চোখের দিকে তাকাস না, ওটা সুমিত্রা নয়, ওটা অন্য কিছু। কিন্তু আমি চোখ সরাতে পারলাম না। সেই বীভৎস হাসির সাথে বৃদ্ধার মুখটা ধীরে ধীরে চওড়া হতে শুরু করল। কান পর্যন্ত চিরে গেল ওর গাল দুটো। সেখান থেকে কালো রঙের ঘন রক্ত চুইয়ে পড়ছে। ওর সে খালি চোখের কোটর থেকে হঠাৎ এক জোড়া আগুনের গোলার মতো চোখ জ্বলে উঠল। ও আমার দিকে এক পা এগিয়ে এলো। মেঝেতে ওর পা পড়ছে না, ও যেন শূন্যে ভাসছে। তোরা কি ভেবেছিস তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি? কণ্ঠস্বরটা এবার আর বৃদ্ধার নেই, সেটা হাজার হাজার মানুষের আর্তনাদের একটা সংমিশ্রণ। এই বাড়িটা আমার কারাগার ছিল দীর্ঘ 50 বছর। আজ তোদের এই মূর্খতা আমাকে মুক্তির চাবিকাঠি এনে দিয়েছে। হঠাৎ তিতলি অদ্ভুত আচরণ শুরু করলো। ও নিজের নখ দিয়ে নিজের গাল আঁচড়াতে লাগলো। ফিনকি দিয়ে রক্ত ছুটছে, কিন্তু ওর মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। ও হাসছে, ঠিক সেই বৃদ্ধার মতো বিদ্রূপের হাসি। তিতলি, থাম, কি করছিস তুই? রোহিত ওকে জাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু তিতলি এক ঝটকায় রোহিতকে ঘরের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলে দিল। একটা সাধারণ মেয়ের শরীরে এত শক্তি আসা অসম্ভব। অনেক পকেট থেকে একটা ছোট্ট গীতা বের করে মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু বৃদ্ধা অট্টহাসি হেসে উঠল। তোর বিশ্বাস যেখানে দুর্বল, সেখানে এই বই তোকে বাঁচাতে পারবে না। বৃদ্ধার হাতটা অস্বাভাবিক লম্বা হয়ে তিতলির গলার কাছে গিয়ে থামল। তিতলি তখন শূন্যে ঝুলছে, ওর মুখটা নীল হয়ে আসছে। আমরা চারজন অসহায়ভাবে তাকিয়ে দেখছি আমাদের প্রিয় বন্ধুটি চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ড্রয়িং রুমের মাঝখানে সেই প্লাঞ্চের টেবিলটা দুভাগ হয়ে ফেটে গেল। সেখান থেকে একটা আগ্নেয়গিরির লাভার মতো লালচে আলো বেরোতে শুরু করলো। ঘরটা যেন এবার আর ড্রয়িং রুম নেই, সেটা যেন অন্য কোনো জগতের প্রবেশদ্বার হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালগুলো গলে গলে পড়ছে, আর সেখান থেকে বেরোচ্ছে মানুষের কঙ্কাল। এবার সায়ন উঠে দাঁড়ালো, কিন্তু ও আর সায়ন নেই। ওর সারা শরীর কালো হয়ে গেছে, শিরাগুলো নীল হয়ে ফুলে উঠেছে। ও অনিকের দিকে তাকিয়ে বলল, বলি চাই, এই চোর কুঠুরির দরজা পুরোপুরি খুলতে গেলে একটা তাজা প্রাণ লাগবে। রোহিত তখন কোনায় পড়ে ব্যথায় কাতরাচ্ছে। সায়ন ওর দিকে এগিয়ে গেল। ওর হাতের আঙুলগুলো তলোয়ারের মতো লম্বা আর ধারালো হয়ে উঠেছে। আমরা বুঝতে পারলাম আজ আমাদের কেউ এখান থেকে জ্যান্ত ফিরব না। আমি মরিয়া হয়ে চিৎকার করলাম, আমাদের মারতে চাস মার, কিন্তু ওদের ছেড়ে দে। আমি দেখেছি তোকে, শাস্তি যা দেবার আমাকে দে। বৃদ্ধা আমার দিকে ফিরল। ওর সেই আগুনের চোখ দুটো আমার মনের গহীন পর্যন্ত যেন পড়ে ফেলল। তুই, তোর সাহস তো কম নয় বর্ষা, কিন্তু তোর প্রাণের দাম অনেক বেশি। তোকে মরতে হবে না, তোকে আমার সাথে থাকতে হবে, এই অন্ধকারের রানী হয়ে। ঘরটা তখন নরকের একটা টুকরোয় পরিণত হয়েছে। অনেক পকেট থেকে এক শিশি গঙ্গাজল বের করে তিতলির দিকে ছিটিয়ে দিল। তিতলি সজোরে এক চিৎকার দিয়ে মেঝেতে পড়ে গেল। বৃদ্ধা রেগে গিয়ে অনিকের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু আমি মাঝখানে দাঁড়িয়ে পড়লাম। আমি টেবিলের ওপর পড়ে থাকা সেই ভাঙা গ্লাসের একটা ধারালো টুকরো তুলে নিলাম। আমার নিজের হাতের তালু চিরে রক্ত ঝরিয়ে দিলাম সেই জ্বলন্ত গর্তটার ওপর। দাদামশাইয়ের কাছে শুনেছিলাম অশুভ শক্তিকে ফেরাতে গেলে নিজের রক্তের আহুতি দিয়ে বৃত্ত পূর্ণ করতে হয়। আমি চিৎকার করে বললাম, আমি এই বৃত্ত পূর্ণ করছি, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। আমার সেই চিৎকার যেন বাতাসের বুক চিরে এক অলৌকিক তরঙ্গের সৃষ্টি করল। হাতের তালু থেকে ঝরে পড়া তাজা রক্ত যখন সেই আগ্নেয় গর্তের উপর পড়ল, মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণে সারা ঘর কেঁপে উঠল। সেই রক্ত সাধারণ লাল নয়, উত্তাপে তা উজ্জ্বল সোনার মতো জ্বলছিল। সুমিত্রার বিভৎস মুখটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। ওর সেই অট্টহাসি এবার এক করুণ আর তীক্ষ্ণ আর্তনাদে পরিণত হল। না, তুই এটা করতে পারিস না বর্ষা, এই রক্ত, এই আত্মত্যাগ, না। ওর গলার স্বর যেন পাথর ঘষার শব্দের মতো ভারী হয়ে এলো। কিন্তু আমি থামিনি। আমি জানতাম একবার যদি এই বৃত্ত সম্পূর্ণ না হয়, তবে আমাদের 5 জনের আত্মা এই অভিশপ্ত বাড়ির দেয়ালে চিরদিনের জন্য গেঁথে যাবে। আমি মন্ত্রের মতো আওড়াতে লাগলাম,
যে অন্ধকার থেকে তোর জন্ম সেই অন্ধকারেই তোকে ফিরে যেতে হবে। এই রক্ত দিয়ে আমি এই ঘরের সীমানা বেঁধে দিচ্ছি। হঠাৎ ঘরের মেঝেটা তরল হয়ে যেতে শুরু করল। সায়ন, তিতলি আর অনেক যারা সংজ্ঞাহীন হয়ে পড়েছিল তাদের শরীরগুলো সেই তরল মেঝের ওপর ভাসতে লাগল। সেই আগ্নেয় গর্তটা এবার এক বিশাল কৃষ্ণ গহ্বরের মতো কাজ করতে শুরু করেছে। যা কিছু অশুভ তাকে টেনে হিচড়ে ভেতরে নিয়ে যাচ্ছে। সুমিত্রার ছায়ামূর্তিটা এবার আর বৃদ্ধার বেশে নেই। ও এখন এক বিশালাকার ধোয়ার কুণ্ডলী, যার ভেতরে হাজার হাজার আর্তনাদকারী মুখ দেখা যাচ্ছে। ও মরিয়া হয়ে আমার পা চেপে ধরল। ওর হাতের স্পর্শ বরফের চেয়েও শীতল, যা আমার হাড় পর্যন্ত জমিয়ে দিচ্ছিল। ও গর্জন করে উঠল, যদি আমি যাই তবে তোকেও সাথে নিয়ে যাব। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি অনুভব করলাম আমি সেই অতল গহ্বরের দিকে টেনে চলেছি। অনেক ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। ও চিৎকার করে আমার হাতটা ধরার চেষ্টা করল, কিন্তু এক অদৃশ্য দেয়াল ওকে আটকে দিল। বর্ষা, হাত ছাড়িস না! অনেকের গলায় মরণপণ আকুতি। আমি দেখলাম সুমিত্রার মুখটা এবার আমার একদম সামনে। ওর সেই শূন্য চোখের কোটর থেকে এখন কালো আলকাতরার মতো তরল বেরোচ্ছে। ও হাসছে, এক পৈশাচিক জয়ের হাসি। কিন্তু তখনই আমি লক্ষ্য করলাম টেবিলের ওপর পড়ে থাকা সেই ভাঙা গ্লাসের টুকরোগুলো বাতাসে ভাসছে। সেগুলো একজোট হয়ে একটা তলোয়ারের আকার নিল। আমি বুঝতে পারলাম এটা শুধু আমার লড়াই নয়, এই বাড়ির ভেতরে আগে যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মারাও সুমিত্রার হাত থেকে মুক্তি চাইছে। সেই ভাসমান কাঁচের টুকরোগুলো সুমিত্রার ধোঁয়ার শরীরটাকে এফোড়োফোড় করে দিতে লাগল। সুমিত্রার হাত আমার পা থেকে আলগা হয়ে গেল। ও যন্ত্রণায় পিছাতে শুরু করল। সেই আগ্নেয় গর্তটা তখন ওর পুরো শরীরটাকে গিলে ফেলছে। শেষবারের মতো ও এক ভয়াবহ চিৎকার দিল, যা ঘরের জানালার কাঁচগুলোকে গুঁড়ো করে দিল। তারপর এক প্রচণ্ড আলোর ঝলকানি, আর সব নিস্তব্ধ, একেবারে কবরের মতো নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির শব্দ থেমে গেছে। সকালের প্রথম পাখিটা ডাকছে। আমরা 5 জন ড্রয়িং রুমের মেঝের ওপর হাঁপাতে হাঁপাতে পড়ে আছি। ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসবাবপত্র সব ভেঙে চুরমার, দেয়ালে রক্তের ছিটে। কিন্তু সেই পচা গন্ধটা আর নেই। তার বদলে ভোরের তাজা বাতাসের গন্ধ আসছে। আমরা একে অপরের দিকে তাকালাম। তিতলির মুখে এখনও আতঙ্কের ছাপ। সায়ন বোবার মতো জানালার দিকে তাকিয়ে আছে। অনেক এগিয়ে এসে আমার ক্ষতবিক্ষত হাতটা ধরল। শেষ হয়েছে? ওর কণ্ঠস্বর কাঁপছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার হাতের সেই ক্ষতটা নিজে থেকেই শুকিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটা অদ্ভুত কালচে দাগ থেকে গেছে। আমরা আর এক মুহূর্তও সেখানে দাঁড়াইনি। যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই গাড়িতে উঠে বসলাম। স্টার্ট দেওয়ার সময় রোহিতের হাত কাঁপছিল। গাড়িটা যখন সেই পুরনো বাড়ির সীমানা পার হচ্ছে, আমি একবার পিছন ফিরে তাকালাম। দোতলার জানালায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। সুমিত্রা নয়, হয়তো সুমিত্রার হাতে প্রাণ দেওয়া আগের কোনো কিশোরী। সে আমাদের দিকে হাত নাড়ছে। মুক্তির আনন্দে নাকি নতুন কোনো বিপদের সতর্কবাণী দিতে, আমি জানি না। আজও আমরা কেউ স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারিনি। আজও চোখ বন্ধ করলে সেই দিনের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। তো ভিউয়ার্সরা, আমার আজকের বলা গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন হাড়হিম করা ভূতের গল্প শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ডোন্ট ফরগেট ক্লিক দ্য বেল আইকন। তো ভিউয়ার্সরা, আজকের জন্য টাটা। দেখা হবে নতুন একটা হাড়হিম করা ভূতের গল্প নিয়ে।